ভারতে প্রাচীনতম চিকিৎসা পদ্ধতিগুলির মধ্যে অন্যতম হলো আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদ শব্দটির অর্থ জীবনের জ্ঞান। এই পদ্ধতিতে রোগ প্রতিরোধ এবং চিকিৎসা উভয়ই সম্ভব। ভারতের প্রাচীনতম সভ্যতা বৈদিক সভ্যতা, মানে প্রায় 5000 বছরেরও উপর সময় থেকে ভারতে কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি করা হয়ে থাকছে। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি তিনি হলেন ডক্টর সুনন্দ ভট্টাচার্য, মেডিকেল অফিসার আয়ুর্বেদিক। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরা পর্দায় আপনাকে স্বাগত। কথাই আছে যে হেলথ ইজ ওয়েলথ। সার্বিক সুস্থতা আমাদের সকলেরই কাম্য। তো আমরা যেন সহজে কোনো রোগে আক্রান্ত না হই বা সুস্থ থাকার জন্য আমাদের দৈনন্দিন যে খাদ্যাভ্যাসটা সেটা কিরকম হওয়া উচিত? দৈনন্দিন খাদ্যাভ্যাসে আমরা যুগ যুগ ধরে অথর্ববেদের যে উপবেদ আয়ুর্বেদ, এই আয়ুর্বেদে বলে গেছে ঋতুকালীন, যেমন বর্ষা, ধরুন আমাদের 6টা ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই ঋতু অনুযায়ী আমাদেরকে খাদ্যের অভ্যাস তৈরি করতে হবে। আমরা সবসময় বলি মৌসুমি ফল এবং মৌসুমি যে আমাদের সবজি, সেগুলোকে আমাদের খেতেই হবে। ওইগুলি সররস সম্পূর্ণ, তার মানে ওগুলোতে আমাদের মধুর, অম্ল, লবণ, কটু, তিক্ত, কষায়, এই 6টা রস ওগুলোতে থাকে। আমরা এই 6টা রস যদি সঠিকভাবে আমরা আহার করতে না পারি, তখন আমাদের রোগগ্রস্ত হতে হয়। কারণ আমাদের শরীর পঞ্চমহাভৌতিক শরীর, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এগুলো দিয়ে আমাদের শরীর তৈরি হয়। এগুলোর মধ্যে আমাদের যে জীব জগতের যে বৈচিত্র্য এবং আমাদের যে প্রাণী জগতের বৈচিত্র্য, সবটার মধ্যে এই পঞ্চমহাভূত বিরাজ করছে। আপনি দেখবেন যে আমরা কি করি, আমরা তো একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছি। খাদ্যের অভ্যাসটা আমরা সিস্টেম তৈরি করি। আগে আমরা মুড়ি, খই, চিরা, এগুলি বাড়িতে অ্যাভেলেবল থাকতো। এখন আমাদের হাতে সময় কম, যার জন্য আমরা বলি ফাস্টফুড। আমরা ফাস্টফুডের অভ্যাস করছি। যখন আমরা নতুন নতুন খাদ্যের অভ্যাস করছি, তখন আমাদের নতুন নতুন ডিজিজ আমরা ওয়েলকাম করছি। তো খাদ্যের অভ্যাসটা প্রাচীনকাল থেকে যে ধরনের খাদ্যাভ্যাস আমাদের মা বাবা করিয়েছেন, যেমন চিরা, মুড়ি, খই, ভাত, লঘু আহার, ভাতের সঙ্গে সবজি, এটাকে ম্যান্ডেটরি, এবং যে কোনো একটা ডাল, তার সঙ্গে প্রোটিন জাতীয় খাদ্য অল্প পরিমাণে আমাদের প্রয়োজন হয়। এটা যদি আমরা সহজাত 2 বেলা খেতে পারি, তার সঙ্গে 2 থেকে 2.5 লিটার জল একজন স্বাভাবিক মানুষের, এটা আমাদের প্রতিদিন খেতে হবে। তাহলে আমরা সুস্থ থাকতে পারবো এবং আমাদের যে রোগ হওয়ার যে প্রবণতা, এটা কমে আসবে। সার্বিকভাবে সুস্থতা রক্ষার জন্য এটা আমাদের যথাযথভাবে পালন করতে হবে। মৌসুমি ফল অবশ্যই খেতে হবে, তার সঙ্গে মৌসুমি সবজি। অকাল সবজি খাওয়া ঠিক না। ধরুন শীতকালীন সবজি আমরা গ্রীষ্মকালে খাচ্ছি, ওইটা থেকে আবার রোগের তৈরি হবে। মনে হচ্ছে এই সবজিটা খুব ভালো, দেখতে ভালো লাগছে, এটা শীতের সময় তৈরি হয়, যেমন কফি, বাঁধাকপি, ফুলকপি, এখন সারা বছর পাওয়া যায়। কিন্তু মৌসুমি সবজি আমাদেরকে খেতে হবে। ফলও মৌসুমি ফল, যখন যে ফলটা বাজারে অ্যাভেলেবল থাকে, এবং লোকাল ফল, যেটা আমার গ্রামে তৈরি হয়, আমার পাড়ায় তৈরি হয়, আমার রাজ্যে তৈরি হয়, সেটা আমাদেরকে বেশি বেশি করে খেতে হবে। কারণ এটা ওই মাটিতে ওই মানুষের জন্য তৈরি হয়েছে। আমরা বাইরের খাদ্যকে ওয়েলকাম কম করে নিজের রাজ্যে, নিজের দেশে, নিজের গ্রামে যে খাদ্য তৈরি হয়, সেটাকে বেশি বেশি করে আমাদের খাদ্যের মধ্যে আনতে হবে, তাহলে আমরা সুস্থ থাকবো। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বাইরের খাদ্যটাকেই বেশি প্রেফার করছি। তো আমাদের উচিত আমাদের লোকাল ফুড এবং সিজনাল ফুড গ্রহণ করা। এই প্রসঙ্গে বলছি যে এই যে পেটের সমস্যা, বদহজম, এটা কিন্তু খুব কমন একটা সমস্যা প্রত্যেকটা পরিবারেই, বড় ছোট নির্বিশেষে। তো এই যে পেটের সমস্যা, এটা কি মানে ঋতু ভেদে কম বেশি হয়, এরকম কোনো ব্যাপার আছে? বা সমস্যাটা যেন আমাদের না হয়, তার জন্য আয়ুর্বেদ কি বলছে? প্রধানত পেটের যে অংশে সমস্যা হয়, পেটের তো অনেকগুলো অংশ, সেই অংশগুলো প্রথম যেটা আমরা দেখি
সেটার প্রধান কারণ হলো জল। পরিশ্রুত পানীয় জলের অভাব, এখনো অভাব। আমরা কোথাও বোতলবন্দি জল খাচ্ছি। আজ থেকে 20-25 বছর আগে বোতলবন্দি জল ছিল না। তখন আমরা আমাদের ট্যাপ ওয়াটারই খেতাম, বা কলের জল বা কূপের জল, এগুলো আমরা খেতাম। তো কৃমির প্রভাব, জলের মধ্যে কৃমি এবং বিভিন্ন ধরনের ওয়ার্মস জলের মধ্যে থাকে। আমরা কি বলি, আমরা হেলথ সিস্টেমের মধ্যেই মানুষকে বলি, বেশি বেশি করে আমরা প্রচার করি জলটাকে ফুটিয়ে খাওয়ার জন্য। ফোটানো জল যদি আমরা খেতে পারি তাহলে আমাদের পেটের রোগ কম হবে। এটা হলো 1 নাম্বার। আমাদের প্রথমেই চিন্তা করতে হবে খাদ্যের কোন অংশটা আমাদের বেশি পরিমাণে লাগে, সেটা হলো জল। জলটাকে আমাদের ফুটিয়ে পান করতে হবে, তাহলে পেটের রোগ কম হবে। 2 নাম্বার হলো সহজপাচ্য আহার, যেটা আমার শরীরের জন্য ইজিলি ডাইজেস্টেবল। আমার অগ্নিবল, এনজাইমের ফাংশন কীরকম, আয়ুর্বেদ বলেছে অগ্নির বল। আমাদের কোনো একটা খাদ্য খাবো, খাদ্যটা শুরু হয় হজম হওয়া একদম জিভ থেকে। জিভে কিছু কিছু এনজাইম আছে, ওইটা আমাদেরকে জিভের মুখের মধ্যেই হজম করায়, মুখের মধ্যেই আমাদের পরিপাক করায়। তারপর সেটা গলা দিয়ে গিয়ে স্টমাকে যায়। স্টমাকে যাওয়ার পরে ওখানে অ্যাসিড আছে, অম্লত্ব প্রাপ্ত হয় খাদ্যটা। ওখানে কয়েকটা এনজাইম ওটাকে কাজ করে এবং বিশ্লেষণ করে খাদ্যগুলোকে ভেঙে চুরমার করে দেয়। সেখান থেকে আমাদের নিচের দিকে যত যাই, খাদ্যের রসগুলোকে আমাদের অগ্নি যেটা বলি এনজাইম, সেটা আস্তে 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 খাদ্যগুলিকে আরও বিশ্লিষ্ট করে। সেখান থেকে আমাদের গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এগুলো তৈরি হয় অ্যাকর্ডিং টু সায়েন্স। আর আমাদের আয়ুর্বেদও বলে যে মধুর রস, আলটিমেট যে রসগুলো তৈরি হয় খাদ্যের ফলে, সেটা আমাদের পেটে এইভাবে অগ্নিবলের ফলে তৈরি হয়। কিন্তু দেখা যায় কি, আমরা এই ধরনের আহার করছি যে আহারগুলি আমাদের এনজাইমের কাছে নতুন, সেগুলো দেখা যাচ্ছে ওই এনজাইম এটাকে বিশ্লিষ্ট করতে পারছে না। তখনই প্রেশার পড়ছে লিভারের উপরে, তখন প্রেশার পড়ছে অন্ত্রের উপরে, তখন আমাদের খাদ্যের অ্যাবজর্পশন ঠিকভাবে হচ্ছে না। খাদ্যের যে শোষণ প্রক্রিয়া, খাদ্য রস যদি সঠিকভাবে শোষিত না হয়, তাহলে কিন্তু আমাদের রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র, এই যে 7টা ধাতু আমার শরীরে, তার মানে আমরা বলি যে আমাদের শরীরের যে বল তৈরি হবে, শক্তি তৈরি হবে, মাংস, মেদ, আমরা যে শরীর চালনা করতে পারবো, সেগুলো তো খাদ্য রস থেকে তৈরি হবে। খাদ্য রসটা যদি শোষিত না হয়, শোষণ হবে কোথায়? পেটের শেষাংশে। ওই শোষিত যদি ঠিকভাবে না হয়, তাহলে খাদ্যের রস শরীরে যাবে না। ওখানে কি হবে? ওখানে খাদ্যের যে কীটাংশ, মানে যেই খাদ্যের বিশ্লিষ্টর ফলে যে মলাংশ, মল যেটা তৈরি হয়, সেটা ওখানে জমে থাকে দীর্ঘদিন। আমাদের এই যে অংশটা ইন্টেস্টাইন, সেটা অনেক বড়। দীর্ঘদিন আমাদের অপাচ্য মলগুলি জমে থাকতে থাকতে একটা সময় এটার মধ্যে ওয়ার্মস আরও বেশি করে কাজ করতে শুরু করে। তখন আস্তে আস্তে আমাদের পুরো ট্র্যাকটা দুর্বল হয়ে যায়, ওখানে ইনফেকশন হয়, ইনফ্লামেশন তৈরি হয়, যেগুলো থেকে আমাদের বদহজম তৈরি হয়। আস্তে 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 এইটা ছোটবেলা থেকে তৈরি হচ্ছে, সেখানে কৃমিরও প্রভাব আছে। আস্তে আস্তে আমরা কি করি, একটা সময় আমরা বিভিন্ন রোগের শিকার হই। আর আমরা কি করি, আমাদের পাচন ক্ষমতা কম, হজম হচ্ছে না, তারপরে কিছু কিছু ওষুধ নেওয়ার পর আমরা আবার দ্বিতীয়বার খাচ্ছি, খিদে নেই তাও খাচ্ছি, ওইটা আরও আমাদেরকে রোগগ্রস্ত করছে। যদি আমাদের সঠিকভাবে আহারের জন্য যে খিদের প্রয়োজন, সেটা যদি সঠিকভাবে না হয়, তাহলে কখনোই আমাদের হজম হবে না। হজম প্রক্রিয়া সঠিক হওয়ার জন্য আমাদের খিদেরও প্রয়োজন হয় এবং সঠিকভাবে শরীরচর্চা, আমি যদি না হাঁটি, শরীরচর্চা না করি, তাহলে কিন্তু আমার অগ্নিবল ভালো থাকবে না, খাদ্যের হজম প্রক্রিয়াতে দেরি হবে এবং খাদ্যের পরেই যদি আমি ঘুমিয়ে পড়ি, তাহলে কিন্তু আমরা ভালোভাবে হজম হবে না। যেটা দেখা যায়, আমরা সবসময়ই বলি যে খাদ্যের পর খাওয়া ভালো করে, মানে খাওয়ার পর 1 ঘন্টা খানেক একটু বসে তারপর আমরা যদি ঘুমাই, তাহলে খাদ্যের হজম প্রক্রিয়াটা ভালো হয়। তাছাড়া আরও কিছু সাবজেক্ট আছে যেগুলো আমাদের খাদ্যের কথা নয়। আমরা অ্যাকচুয়ালি আমরা মাংসাশী নই, আমরা মানুষ কিন্তু মাংসাশী নই। মাংসাশী প্রাণী কারা? বাঘ, সিংহ, ওরা। আর আমরা কি করছি, আমরা ওদের নেচারটাকে আমরা নিয়ে নিচ্ছি। তাহলে আমার অগ্নির পরিমাণ কতটা লাগছে,
যেটা আমার সহজপাচ্যের খাদ্যের কথা ছিল, সেখানে আমরা মাংস খাচ্ছি, মাছ খাচ্ছি, নানা ধরনের সেই রকম প্রোটিন অংশ আমরা খাচ্ছি, যেগুলো আমাদের সঠিকভাবে হজম হচ্ছে না এবং পেটের মধ্যে আমাদের রোগের সৃষ্টি করছে। তো ওইটাকে আমাদের ভালো করে চিন্তা করতে হবে যে শরীরকে যদি আমি ঠিক রাখতে হয়, তাহলে আমার খাদ্যের কোন ধরনের খাদ্য আমি গ্রহণ করব, কোন ধরনের খাদ্যকে আমি বর্জন করব। খাদ্য স্বাদের জন্য নয়, খাদ্য শরীরের জন্য, ওইটাকে আমার ওয়েলকাম করতে হবে। রোগের কথায় বলবো যে এখন আমরা দেখি যে সুগার, প্রেশার এগুলো কিন্তু খুব কমন, এবং বাচ্চাদের মধ্যেও কিন্তু সুগার, প্রেশার আমরা আজকাল দেখতে পাচ্ছি। তো এই যে সুগার এবং প্রেশার, এগুলো থেকে যেন আমরা মানে দূরে থাকতে পারি, বিশেষ করে আমাদের বাচ্চারাও যেন সহজে এসব রোগের দ্বারা আক্রান্ত না হয়, বা বড়দের কথাই বা মন্দ কি, সেই ক্ষেত্রে মানে কি করণীয় আমাদের? প্রথমত দেখুন, আমাদের সুগার প্রেশারের একটা বড় কারণ হলো, মানে আমরা যেটা আয়ুর্বেদ বলেছে যে আমাদের দেশ, কাল, গ্রহ, বৈগুণ্য এগুলি কিন্তু চলছে। আপনি দেখেন হঠাৎ করে বন্যা হচ্ছে, খরা হচ্ছে, এগুলো কিন্তু আমাদের সঙ্গেই, আমাদের আশেপাশেই হচ্ছে। তো ওইগুলোতে আমাদের যে সামাজিক অবস্থান, তার কিন্তু সঠিক অবস্থান থাকছে না। এটা কিন্তু আমাদের বাচ্চাদের উপরও পড়ছে। এবং এই যে বর্তমান সময় আমাদের ভিতরে টেনশন, প্রতিনিয়ত আমরা চিন্তা করছি কি করে আমরা বাঁচবো, কি করে আমরা থাকবো, এই নিয়ে আমাদের ঠিকভাবে ঘুম হয় না। তারপরে আছে আমাদের এই বর্তমান সময় এই নানাভাবে অ্যাডভান্স স্টাডি যেরকম হচ্ছে, মোবাইল, টিভি এগুলির ব্যাপক মানে আমরা চালনা করছি। এতে আমাদের ঘুমের টাইম নেই, খাদ্যের সময় ঠিক নেই, আমাদের শরীর চর্চা নেই। এগুলো কিন্তু আমাদেরকে রোগের মধ্যে প্রভাবিত করছে। অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ বলেছে আস্য সুখ, স্বপ্ন সুখ, মানে আমরা দেখুন বসতে খুব ভালোবাসি, ঘুমাতে খুব ভালোবাসি, বসা ঘুমানো সেটা কতক্ষণ প্রয়োজন তার থেকেও অনেক বেশি করছি আমরা, কারণ আমরা কাজের থেকেও বসতে বেশি পছন্দ করি। তা আমাদের খাদ্যের হজম হলে আমরা সেই খাদ্যকে বার্ন কোথায় করি? খাদ্য তো শোষণ হচ্ছে, এটা গ্লুকোজ শোষণ হচ্ছে, কিন্তু সেটা তো বার্ন হচ্ছে না, পরিপাক হচ্ছে না। যদি ঠিক মতো আমাদের মেটাবলিজম না হয়, তাহলে সেটা স্টক হবে। তারপরে আছে কি আমাদের প্যানক্রিয়াস থেকে, যেখান থেকে আমাদের ইনসুলিন ক্ষরণ হয়, যেখান থেকে আমাদের গ্লুকাগন সিক্রেশন হয়, এটা জেনেটিক্যালি মানে বাই বর্ন আমাদের মধ্যে সঠিকভাবে ওই প্যানক্রিয়াসটা ফরমেশনই হয় না। কারণ মাতৃগর্ভে যদি সঠিক মায়েদের যে 9 মাস পরিচর্যা, ওইটা আমরা কি করছি, ওইটা সঠিক হচ্ছে না এখনো। ভারতবর্ষের বলুন আর পৃথিবীর সব অংশে বলুন, আদিকালে যেটা বলে গেছে অথর্ববেদ, মায়েদের এই সময় প্রথম মাসে কি খাওয়াবেন, কোন ধরনের মেডিসিনাল প্ল্যান্টটা মা খাবে খাদ্যের সঙ্গে, আমরা এখন বলি লাউ, কুমড়া, ডাঁটা, এগুলো আমরা বলছি শতাবড়ি। এগুলো কিন্তু মাদেরকে আমরা কি করছি, আমরা ফলিক অ্যাসিড দিচ্ছি, আয়রন দিচ্ছি, ক্যালসিয়াম দিচ্ছি, ওগুলোতে মানে সবটা পরিচর্যা হচ্ছে না। এর ফলে কি হচ্ছে, ডিফর্মিটি তৈরি হচ্ছে কনজেনিটাল, বাচ্চার মধ্যে কনজেনিটালি সে জন্মগত ডিফর্মিটি নিয়ে সে জন্মাচ্ছে। তো তার কিন্তু আমার কাছে অনেক বাচ্চা আছে, একদম একটা বাচ্চা তো এখন বাইরে আছে, ও মানে 1.5 বছর বয়স হয়নি, সিভিয়ার ওর হাইপোগ্লাইসেমিক এফেক্ট, মানে দূর পর পর ওর সুগার কমে যায়। এমন বাচ্চা আছে সুগার বেড়ে যাচ্ছে। ওই এফেক্টগুলো হচ্ছে মাতৃগর্ভে। মাদেরকে সঠিক পরিচর্যা না করলে সুগার প্রেশারের সংখ্যা দিনকে দিন আরও বাড়বে। এবং দেখুন, যদি সঠিকভাবে মা খাদ্য না পায় ওই সময় 9 মাসে পরিচর্যা যদি সঠিকভাবে না হয়, আমাদের কালচারে কিন্তু এখনও নেই। আমরা কি করি, একদিন হয়তো মাকে সবাই মিলে খাওয়াই, কিন্তু 9 মাস যে খাওয়ানো, তার রুচি অনুযায়ী মার সেই সময় অনেক ধরনের খাদ্যের ইচ্ছা হয়, সেই রুচি অনুযায়ী খাদ্য যদি তাকে না দিই, তার থেকে যে বাচ্চাটা আসবে, সে মেয়ে বাচ্চাই হোক আর ছেলে বাচ্চাই হোক, তার মধ্যে কিন্তু জেনেটিক্যালি যে ডিজিজগুলো সেগুলো কিন্তু চলে আসে। দ্বিতীয়ত হলো কি, আমাদের মধ্যে শরীর চর্চার অভাব। মা বলুন, বাবা বলুন, মাতৃগর্ভের সময়ও শরীর চর্চা করা প্রয়োজন। কিছু কিছু যোগা আছে মাতৃগর্ভেও করা যায়, সেগুলো করলে কিন্তু ডিফর্ম নিয়ে বাচ্চা
তৈরি হবে না। আর যে বড় কারণ সেটা হলো আমার খাদ্যের অভ্যাস। এই যে সুগার হচ্ছে, প্রেশার হচ্ছে, ফ্রম ফার্স্ট ডে যেদিন আমার ধরা পড়লো, তারপরেও কি আমি ঠিকভাবে মেনটেন করি নিজেকে? যদি মেনটেন করি তাহলে কিন্তু আমার সুগার প্রেশারকে আমরা কন্ট্রোলে রাখতে পারি। আয়ুর্বেদ বলে গেছে আমরা যদি সঠিকভাবে খাদ্যের অভ্যাস করি, সঠিক নিদ্রা যাই এবং সন্ধ্যার পর আমাদের অল্প আহার, লঘু আহার করি, তাহলে কিন্তু সুগার এমনিতেই কম থাকবে। আপনি শুধু একটা হার্বস, মেডিসিনাল প্ল্যান্ট, কাঁচা হলুদ, হলুদ যদি আপনি নিত্য নৈমিত্তিক, আমরা প্রত্যেকটি খাদ্যের মধ্যে হলুদ দিই। কারণ কি? হলুদ আমাদের শরীরে সুগারকে নিয়ন্ত্রণ করে, রক্তের চলাচলকে বৃদ্ধি করে। এই হলুদ যদি ঠিকভাবে আমরা গ্রহণ করতে পারি, এখন প্যাকেটজাত হলুদ আমরা খাচ্ছি, আদৌ এগুলোতে হলুদ আছে না অন্য কিছু আছে বোঝার কোনো উপায় নেই, কিন্তু কালারটা আছে। অরিজিনাল হলুদ আমাদেরকে খেতে হবে, তাহলে কিন্তু আমরা সুগার প্রেশার থেকে অনেকটাই মুক্তি পাবো। প্রেশারের জন্য আমাদের হাতে সর্পগন্ধা আছে, জ্যোতিষমতি আছে, ভালো ভালো হার্বস আছে যেগুলো আমরা নিতে পারি। আমাদের প্রেশার কেন হয়? রক্তের চলাচলের মধ্যে, পথের মধ্যে বাধা, তার জন্য প্রেশার হচ্ছে। বাধা কি দেয়? ফ্যাটি সাবস্টেন্স বাধা দেয়, ওইগুলোকে আমাদের ক্লিয়ার করতে হবে। তাই আমাদের শরীরটা ভগবান একটা আশ্চর্য জিনিস তৈরি করে দিয়েছে, এটা আমাদের উপরেই নির্ভরশীল। আপনি কতদিন রোগগ্রস্ত হন? সারা জীবনকালে দেখবেন রোগগ্রস্তের পরিমাণ আপনার 6 মাস কি 1 বছর, এর বেশি না। তো এই 6 মাস 1 বছরের জন্য আমাদের কিন্তু প্রতিদিন ভালো থাকার চেষ্টা করতে হবে, 1টা ঘন্টা নিজেকে দিতে হবে। শরীরচর্চা, খাদ্যের অভ্যাস, খাদ্যের প্ল্যানিং, প্রতিটা পরিবারে খাদ্যের প্ল্যানিং। আমরা কি খাচ্ছি? আমরা এত এখন লাইফস্টাইল মানে আমরা চলছি যেগুলোতে আমাদের খাওয়া দাওয়ার ঠিক নেই, চলাফেরার ঠিক নেই। আমরা শুধু বাইরটাকে ঠিক রাখি, ভেতরটা কি আছে ওইটা। আমরা একটা গাড়িকে খুব ভালো করে মুছি, একটা গাড়ির দাম 5 লাখ টাকা, আর আমার শরীরের দাম 5 কোটি টাকা, ওইটাকে আমি একবারও ভালো করে মুছি না। ওইটাকে দেখতে হবে বেশি করে, মানুষকে অ্যাওয়ারনেস বেশি বেশি করে করতে হবে। সুগারও থাকবে না, প্রেশারও থাকবে না, থাকলেও কোনো ক্ষতি হবে না। সুগার প্রেশার তো আমাদের ন্যাচারাল, এগুলো তো জন্মগত। সুগারের পরিমাণ এত থাকবে, প্রেশার এত থাকবে, ওইটা আপ ডাউন করতেই পারে, কিন্তু ওইটা আমার শরীরের উপর কোনো এফেক্ট করতে পারবে না। তার জন্য আমাকে জীবনশৈলী পরিবর্তন করতে হবে, সঠিক জীবনশৈলীতে আমাকে আসতে হবে, সঠিক খাদ্যের অভ্যাস করতে হবে, সঠিক নিদ্রার অভ্যাস করতে হবে, জল পরিমাণ মতো খেতে হবে এবং পরিশ্রুত পানীয় জল খেতে হবে। ওইগুলো নির্ধারণ করে আয়ুর্বেদে দেওয়া আছে। কারণ অথর্ববেদ একটা বিশাল সাবজেক্ট, আমরা আস্তে আস্তে সেটাকে অ্যাপ্লিকেশন করতে পারছি, কিন্তু আমাদের সংখ্যায় কম। মানুষ আমাদের কথা যতটুকু শোনা দরকার সেই প্লেস এখনো তৈরি হয়নি। কিন্তু আয়ুর্বেদ বিশাল, সারা বিশ্বব্যাপী আগামী দিনে যদি মানুষ আয়ুর্বেদকে গ্রহণ করে, মানুষ ভালো থাকবে, গ্রহণ করতেই হবে। সত্যি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আলোচনা। আমাদের স্যারের কথায় যেটা উঠে আসলো যে বাইরের চাকচিক্য নয়, আমাদেরকে ভেতরটা ঠিক রাখতে হবে। আর আমাদের ভেতরটা ঠিক থাকবে তখনই যখন আমরা সঠিক জীবনশৈলী অনুসরণ করব। সময় হয়ে গেছে ছোট্ট একটু বিরতির, আমরা আবারও ফিরে আসছি বিরতির পর। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে।
শুদ্ধ ঘির আবেশ ভরা লংতরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। ফিরে এলাম আবারও বিরতির পর। সময় নষ্ট না করে সরাসরি চলে যাব স্যারের কাছে। স্যার, আরেকটা যেটা খুব কমন সমস্যা প্রায় প্রতি ঘরেই, সেটা হলো শ্বাসকষ্টজনিত সমস্যা। তো এই যে শ্বাসকষ্ট যেন আমাদের কেন হচ্ছে এই শ্বাসকষ্টটা, বা পুরোপুরি কি আয়ুর্বেদ এই শ্বাসকষ্টের সমস্যাকে নির্মূল করতে পারে? শ্বাসকষ্ট আসলে আমরা অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ বলি 5 ধরনের। এর মধ্যে আমরা যেটা দেখি সেটা হলো তমক শ্বাস, যেটা ব্রঙ্কিয়াল অ্যাজমা। তো বাচ্চাদের ক্ষেত্রে যদি প্রথমত চিকিৎসা শুরু করতে পারে তাহলে কিন্তু এটা নির্মূল হয়ে যায়। অ্যালার্জির জন্য শ্বাসকষ্ট হয়, সেগুলো তো সম্পূর্ণ নির্মূল হয়ে যায়। আর বয়স্কদের ক্ষেত্রে আমরা যেটা আমাদের প্র্যাকটিস লাইফে যেটা দেখেছি সেটা হলো আমরা যেটা সিওপিডি বলি আর কি, যখন তার লাং এবং হার্ট দুটোই ইনভলভমেন্ট থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু উপকৃত হয়। সম্পূর্ণ নির্মূল না হলেও পেশেন্ট কিন্তু আয়ুর্বেদ যদি গ্রহণ করতে পারে উপকৃত হয়। যেমন এই যে সিজন শুরু হচ্ছে, আপনার শরৎকাল থেকেই কিন্তু শ্বাসকষ্টের রোগীদেরকে চিন্তা করতে হবে যে আমার প্ল্যানিং, আমি আগামী দিনে যাতে এই শীতকালের সময় যাতে শ্বাসকষ্টে না ভুগি, শরৎকাল থেকেই তাকে পিপুল চূর্ণ, শীতপলাদি চূর্ণ, আদা, হলুদ, লং, দারচিনি এগুলোর চায়ের মতো বানিয়ে খাওয়া, এবং তাকে শীতল উপাচার বন্ধ করে দিতে হবে। একটু উষ্ণ উপাচার মানে ঈষদুষ্ণ জলে স্নান করা, ঈষদুষ্ণ জল খাওয়া, এবং তার কফকর যেগুলো, যেমন আপনার কলা, দই, এগুলোকে অফ করতে হবে খাওয়া। তাহলে ওর যদি খাদ্যের যে তালিকাগুলো ওইগুলো যে সে যদি ঠিক রাখতে পারে, এবং সে পিপুল, এই পিপুলটা আমাদের রাজ্যে বা অনেক মানুষই চিনে না। পিপুল এইরকম একটা হার্বস, মেডিসিনাল হার্বস, যেটা ফ্রুটস, একটা ফল, ফ্রুটস। এই পিপুলের চূর্ণ যদি শুধু খেতে পারে তাহলে কিন্তু শ্বাসকষ্টে যে অ্যালার্জিক শ্বাসকষ্ট বা তার ব্রঙ্কিয়াল অ্যাজমা সেটা কিন্তু অনেকটাই সেরে যায়। এবং পিপুল আমাদের রাজ্যের বিভিন্ন যে ইয়েগুলো দোকানে, যেগুলো ওই আমরা দশমূল ভান্ডার বলি, ওইগুলোতে কিন্তু পাওয়া যায়। তো বাইরের পিপুলগুলি অনেক ভালো। তো পিপুলের চূর্ণ আমরা খেতে পারি। আর একটা আছে শীতপলাদি চূর্ণ, সেটা খেতে পারি। বছর 3 যদি শীতপলাদি চূর্ণ টানা খায় তাহলে কিন্তু শ্বাসকষ্ট হবে না, আমরা দেখেছি। তারপর আরো আয়ুর্বেদ মানে শ্বাসকষ্টের জন্য প্রচুর ওষুধই দিয়ে গেছে। যারা একদম সিভিয়ার সিওপিডি, যাদেরকে কোনো ইনহেলারও কাজ করছে না, আমি দেখেছি শ্বাস, কাশ, চিন্তামণি, অনেক দামি মেডিসিন, সেগুলো স্বর্ণজারিত ওষুধ, তারপর শ্বাসকুঠার, সেগুলো খেলে কিন্তু তারা অনেক জীবনী শক্তিও বাড়ে, শ্বাসকষ্টের সঙ্গে লড়তে পারে, শ্বাসকষ্ট অনেকটা তাদের কাছে মানে কমে থাকে। তো আয়ুর্বেদ শ্বাসকষ্টের জন্য খাদ্যের তালিকা এবং ঔষধের তালিকা তৈরি করে দিয়েছে। সেগুলো যদি সঠিকভাবে নিতে পারে বাচ্চারা অ্যালার্জি হবে না, শ্বাসকষ্ট হবে না, এবং আজকাল যে শ্বাসকষ্টের প্রবণতাগুলো সেইগুলো অনেকটাই কমে আসবে। এটা আয়ুর্বেদকে প্রথম থেকে গ্রহণ করতে হবে, এবং গ্রহণের জন্য তাকে যেটা করতে হবে সেটা হলো কালেকশন করতে হবে, ঠিকভাবে ঔষধিগুলি কালেকশন করতে হবে। এটা একটা প্ল্যানিং, তাহলে শ্বাসকষ্ট কমে যাবে। আমাদের রাজ্যের স্টেট আয়ুর্বেদিক হসপিটাল রোগীদেরকে কতটুকু পরিষেবা দিতে সক্ষম এবং কতটা অ্যাডভান্স? স্টেট আয়ুর্বেদিক হসপিটালে আমাদের সার্বিক পরিষেবাই দিতে পারে রোগীদেরকে।
আমাদের 8টি অঙ্গ এখানে, যেমন কায়ো চিকিৎসা যেটা মেডিসিন, সার্জারি, সবগুলি আমরা এখনো ডেভেলপ করতে পারিনি। কিন্তু আমাদের এখানে পঞ্চকর্ম চলছে। পঞ্চকর্ম আপনারা জেনে থাকবেন, সেটা হলো আয়ুর্বেদের একটা বিশাল চিকিৎসা পদ্ধতি, যেই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শরীরের ভিতরে যে টক্সিনসগুলো জমে থাকে, আমাদের রোগের যে আসল কারণ, সেই টক্সিনসগুলোকে নির্মূল করা যায় পঞ্চকর্মের মাধ্যমে। পঞ্চকর্মের মধ্যে অনেকগুলি প্রক্রিয়া আছে। আমাদের এখানে পঞ্চকর্মের এখনও সবগুলো প্রক্রিয়া স্টার্ট করতে আমরা পারিনি, কারণ ওইটার জন্য প্রচুর ম্যান পাওয়ার দরকার, জায়গা দরকার। কিন্তু প্রাইমারি যে রোগগুলির জন্য আমাদের স্টেট আয়ুর্বেদিক কাজ শুরু হয়েছে। আমি বলবো না সব কাজ আমরা করতে পারছি, কিন্তু যেমন আমাদের অল ইন্ডিয়া আয়ুর্বেদ যে কলেজ আছে, সেখানে কিন্তু আমাদের আয়ুর্বেদিক ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো। আস্তে আস্তে আমরা আমাদের রাজ্যে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আর নতুনভাবে আমরা চেষ্টা করছি ক্ষারসূত্র, যেটা পাইলস, ফিস্চুলা, এগুলি আমাদের অপারেশন করার জন্য যে ব্যবস্থাপনা, ওইগুলিও তৈরি করার জন্য চেষ্টা চলছে আমাদের স্টেট আয়ুর্বেদিক হসপিটালে। আর প্রাইমারি যেগুলো বাত এবং নিউরোলজি যেই সব ট্রিটমেন্ট করা দরকার, সেগুলো হচ্ছে ধারাবাহিকভাবে। প্যাথোলজিক্যাল সাপোর্ট আমরা পাচ্ছি। তো মোটামুটি ধরুন আপনার আয়ুর্বেদের প্রাইমারি লেভেলের হাসপাতাল স্টেট আয়ুর্বেদিক হসপিটাল। আমাদের রাজ্যে এখনো আয়ুর্বেদ সেই জায়গায় পৌঁছতে পারেনি। কিছুটা প্রচারের অভাব আছে, তাছাড়া ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর দুর্বলতা রয়ে গেছে। এত ছোট জায়গায় আয়ুর্বেদ করা সম্ভব না। আয়ুর্বেদের জন্য জায়গা আরও বেশি, যেমন 8টি অঙ্গ আমাদের, কায়, বাল, গ্রহ, সমস্ত কিছু আছে। পেডিয়াট্রিক্সের উপরে আছে। তারপরে আপনি বলছেন এখন মধুমেহ রোগ, সুগার, এইটার উপরে বিশাল ডিভিশন আছে। হাইপার টেনশনের উপর, মানে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো, সেগুলোর উপর বিশাল ডিভিশন আছে। কেরালাতে আছে, ব্যাঙ্গালোরে আছে, হ্যাঁ, তারপর মহারাষ্ট্রে অনেকটা ইমপ্রুভ করেছে। আমরা আমাদের রাজ্যে এখনো সেই জায়গায় পৌঁছতে পারিনি। আগামী দিনে চেষ্টা রয়েছে, যদি একটা মেডিকেল কলেজ হয়, আয়ুর্বেদ মেডিকেল কলেজ হয়, আমরা সেই জায়গায় পৌঁছতে অ্যাচিভ করার চেষ্টা করছি। আমাদের মধ্যে অনেক এমডি ডাক্তার আছে যারা ভালো ভালো করে এসছে, এবং স্ত্রী প্রসূতি রোগেরও এমডি আমাদের কাছে আছে। তো হয়তো আগামী দিনে আমরা আশাবাদী আমাদের হবে। মারণ ব্যাধি, ক্যান্সার, সেক্ষেত্রে আয়ুর্বেদ কতটা আমাদেরকে আশ্বস্ত করতে পারে? আমরা গত 3 বছর আগে আমাদের যে রিজনাল ক্যান্সার সেন্টার, যেটা অটল বিহারী ক্যান্সার সেন্টার যেটা আছে ত্রিপুরাতে, সেখানে আমাদের আয়ুর্বেদের একটা শাখা তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? সারা ভারতবর্ষে ক্যান্সারের সাপোর্টিং ট্রিটমেন্ট হলো আয়ুর্বেদ। ক্যান্সারের রোগীদের যেরকম নিউট্রিশাস খাদ্য দিতে হয়, তার সঙ্গে নিউট্রিশাস কিছু মেডিসিনাল প্ল্যান্ট তাদেরকে দিতে হয়, মেডিসিনাল কিছু ফুড দিতে হয়। কারণ ক্যান্সার হলো সেলের পরিবর্তন। সেলটা ইল ডিফাইন্ড, এবং সেলটা ঠিকভাবে তার বৃদ্ধি হয় না, সঠিক বৃদ্ধি হয় না, এবং সঠিকভাবে সে মাল্টিপ্লিকেশন করছে না, ব্লকেজ তৈরি করছে। ক্যান্সারের আগামী দিনের চিকিৎসা ব্যবস্থা আয়ুর্বেদে বিশাল একটা উন্নতি হচ্ছে, রিসার্চ চলছে। আমরা এটাকে অদ্ভুত বলতাম। একমাত্র কাঞ্চনার গুগ্গুল দিয়ে ক্যান্সারের ট্রিটমেন্ট করা যায়। ক্যান্সারের উপর কিছু মেডিসিনাল ফ্রুটস যেগুলো, যেমন ধরেন ত্রিফলা, আমলকি, হর্তকি, বয়রা, সেগুলো দারুণ কাজ করে। আমরা অনেকেই জানি না এমন কিছু ফ্রুটস আছে যেগুলো দিয়ে ক্যান্সারের পেশেন্টকে বাঁচিয়ে রাখা যায় এবং ক্যান্সারটাকে স্থানিক করা যায়, একটা জায়গায় লোকালাইজড করা যায়। আমাদের রাজ্যে কাঞ্চন গাছ প্রচুর পরিমাণে আছে। এই কাঞ্চন থেকে ক্যান্সারের ওষুধ তৈরি হচ্ছে। এবং কিছু মেডিসিনাল, আপনারা জানেন যে কোবরা সাপ, কোবরা সাপের বীজ থেকে ক্যান্সারের ওষুধ তৈরি হচ্ছে, পুরোটা ন্যাচারাল। এবং ক্যান্সারের যে সব থেকে যেটা বেদনা নাশক ঔষধ, সেটা তৈরি হয় কিসের থেকে? সেইটা তৈরি হয় আমরা যে পুস্ত খাই, সেই পুস্তর থেকে তৈরি হয়। তো আমরা আমাদের ভারতবর্ষের মধ্যে এই ওষুধগুলি প্রাচীন ইতিহাসে আয়ুর্বেদের মধ্যে রয়ে গেছে। সেগুলো নামের পরিবর্তন আছে, সেগুলো বিদেশে নিয়ে তৈরি করে আমাদের দেশে পাঠাচ্ছে। আমরা এখনো সেটাকে ডেভেলপ করতে পারিনি। কিন্তু ক্যান্সারের জন্য আমি যেটা বলবো সেটা হলো
আমাদের সঠিক খাদ্যাভ্যাস সব থেকে বেশি দরকার এবং আয়ুর্বেদের সাপোর্ট নেওয়া সব থেকে বেশি দরকার। আয়ুর্বেদের সাপোর্ট যত বেশি নেবে ক্যান্সারের পেশেন্ট, অশ্বগন্ধা, জ্যোতিষ্মতি, শতাবরী, ত্রিফলা, এগুলো যত বেশি করে মানুষ গ্রহণ করবে, চ্যবনপ্রাশ, ক্যান্সারের পেশেন্টের আয়ুষ্কালটা বাড়বে। আমরা ক্যান্সারের পেশেন্টের ক্যান্সার নির্মূল থেকেও আয়ুষ্কালটা বাড়ানোর চেষ্টা করি বেশি, আয়ুর্বেদে এটা সম্ভব। আরেকটা যেটা কমনই সমস্যা বলা যেতে পারে যে বাতের সমস্যা, হ্যাঁ, বা নার্ভের বিভিন্ন সমস্যা, সেই ক্ষেত্রে আয়ুর্বেদ আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারে? বর্তমান সময়ে এই সমস্যাটা ধরতে পারেন যে সব ঘরে মানে সব ঘরে, এবং মহিলাদের তো আছেই, পুরুষদেরও আছে বাতের সমস্যা, বিশেষ করে নি জয়েন্টে পেইন, কোমরে ব্যথা, হ্যাঁ, ঘাড়ে ব্যথা। আমাদের যদি প্রতিদিন 30টা রোগী যায়, তার মধ্যে দেখা যায় 25-এর উপরেই এই ধরনের সমস্যা। এটা শুরু হয় পেটের থেকে। পেট যদি সঠিকভাবে ঠিক না থাকে তাহলে আপনার ক্যালসিয়াম ঠিকভাবে শরীরে ডিপোজিশন হবে না। এবং আমরা কি করি, ঘোড়াকে ছোলা খাওয়াতো, আমাদের অভ্যাস ছিল আগে ছোলা খাও, এখন কয়জন ছোলা খায়? আমরা তিল খাই না। ক্যালসিয়াম আসবে কোত্থেকে? আমরা মনে করি বাজারে ক্যালসিয়াম 5 টাকা 7 টাকা দিয়ে ক্যালসিয়াম খেয়ে নেব। ওই ক্যালসিয়াম কতটুকু ক্যালসিয়াম আছে আমি জানি না, কিন্তু তিল তেল, তারপর আপনার জোয়ান যেটাকে বলে, তারপর আপনার এই যে আমাদের যে হার্বসগুলি আছে যেমন হাড়জোড়, এগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। এগুলো গ্রহণ করলে বাতের সমস্যাটা কমে যাবে। যেমন নি জয়েন্টে পেইন, আপনি কিচ্ছু খাবেন না, কোনো কিছু ওষুধের দরকার নেই, আপনি শুধু কৈশোর গুগ্গুল খান 2 করে 2 বার, চন্দ্রপ্রভা 2 করে 2 বার, আর জোয়ান 1 চামচ প্রতিদিন গরম জলে সিদ্ধ করে আপনি খান। কোনো ওষুধের দরকার নেই, কিছুদিন পরে আপনি এটা থেকে। আরেকটা বিষয় হলো, যাদের ওয়েট বেশি, ওজন বেশি, তাদের ওয়েটটা নিতে পারছে না জোড়াগুলি, তো অটোমেটিক কোমরে বা পায়ে ব্যথা হয়। সেটা কিন্তু ওয়েটটাকে যাতে কমানো যায় তার জন্য ত্রিফলা খাওয়া দরকার। হ্যাঁ, এই ধরনের মানে ইয়েগুলো, ফ্রুটসগুলো আয়ুর্বেদ বলে গেছে। এবং তাতে দেখা যায় পেশেন্টের মধ্যে যে অন্যান্য মেডিসিন খাওয়ার থেকেও অনেক বেশি সাইড এফেক্ট কম, রোগটা সারে বেশ তাড়াতাড়ি, এবং এই রোগটাকে দ্বিতীয়বার আর হতে দেয় না, সেটা কিন্তু আয়ুর্বেদ করে দেখাচ্ছে। এটার জন্য আয়ুর্বেদ গ্রহণ করা দরকার। আমরা সময়ের একেবারেই শেষ প্রান্তে, হয়তো আরো অনেক বেশি কিছু আপনার কাছ থেকে জানার ছিল, কিন্তু সময়ের দাবি আমাদের মানতেই হবে। যাব আপনার কাছে শেষ প্রশ্নে। আমাদের প্রকৃতি এবং পরিবেশ কিন্তু একটা থ্রেটের মুখে রয়েছে এখন, হ্যাঁ, সাথে আমরা বিভিন্ন শারীরিক সমস্যারও শিকার। তো কি ধরনের আয়ুর্বেদিক গাছ আমরা বাড়ি ঘরে যদি রোপণ করি তবে আমাদের পরিবেশও রক্ষা পাবে এবং সেগুলো আমরা ওষুধ হিসেবে ব্যবহার করে নিজেদেরকেও সুস্থ রাখতে পারবো? সব থেকে বড় বিষয় এটা, আমরা গতকালকেই একটা করছিলাম, মানে নিচ্ছিলাম, আমরা শপথ বাক্য পাঠ করছিলাম। কেন? আমরা সুস্থ থাকার জন্য আমাদের যে স্বাভাবিক অক্সিজেন সেটা কমে আসছে, সেটাকে সুস্থ পরিবেশ, স্বাভাবিক অক্সিজেনের পরিমাণ বাড়ানোর জন্য আমরা একটা শপথ নিচ্ছিলাম। সেই শপথ এখন দেখুন এগ্রিগেশন হয়ে যাচ্ছে শহরে, মানুষ একটা গলির ভিতরে হাজার হাজার মানুষ, ফ্ল্যাট উঠছে, অক্সিজেন কোথায়, গাছ কোথায়? তা আপনি তো রোগগ্রস্ত হবেনই। আজকেই পেপারে দেখছিলাম একজন লোক 30 ঘন্টা না 36 ঘন্টা কাজ করছে, কন্টিনিউয়াস আঁকছিল, চিত্রকার, 36 ঘন্টা কাজ করার পর মরে গেল মানুষটা। মানে যত বেশি আপনি ওয়ার্ক করবেন, আপনার যদি হাই অক্সিজেন না থাকে তাহলে কিন্তু আপনার শরীরে অক্সিজেন কমে যাবে, এবং শরীরে অক্সিজেন যদি কমে যায় একটা সময় পরে আপনার হার্ট বিকল হবে, ব্রেইন বিকল হবে। তা আমরা বুঝতে পারছি না, আমরা এসির ভিতরে থাকি কিন্তু বুঝতে পারছি না অক্সিজেন কত আছে ঘরে। অক্সিজেন মাপার, ঘরে মাপার কোনো ব্যবস্থা নেই, আর আমরা অক্সিজেন স্যাচুরেশন রেগুলার দেখিও না। কিন্তু কম অক্সিজেনের মধ্যে থাকতে থাকতে আমাদের অনেকগুলো ডিজিজ আমরা ওভারকাম করতে পারছি না। তার জন্য প্রতিটি ঘরে অন্তত 5 থেকে 7টি গাছের প্রয়োজন। যেমন ধরেন নিম, তুলসী, বাসক, এগুলো পুনর্নবা, পুদিনা, হ্যাঁ, থানকুনি,
এই গাছগুলি কিন্তু প্রতিটা ঘরে রাখা উচিত। এখন দেখবেন অনেকে মানি প্ল্যান্ট লাগায়, এই লাগায় সেই লাগায়, ওগুলো চিন্তা হলো এইগুলো লাগালে আমার মানি বাড়বে, এই বাড়বে সেই বাড়বে। আমি বলছি ঔষধি গাছের প্রয়োজন। আপনি নিম, তুলসী, বাসক, থানকুনি, পুনর্নবা যেগুলো ইজিলি হয়, কালো মেঘ, পাথরকুচি আপনার প্রতিটা বাড়িতে থাকা উচিত। এগুলো যেমন আপনাকে এগুলো আপনার বাড়ির ডাক্তার, আপনার বাড়ির চিকিৎসক, আপনি প্রতিদিন একটা একটা করে পাতা তুলে সবাই খান, এবং এইটার থেকে আপনার বাড়িতে অক্সিজেনটা আসবে। তুলসী একটা দারুণ গাছ, তুলসীকে আমরা মা বলি, প্রণাম করি। কারণ কি, তুলসী আর বট রাত্রিবেলা অক্সিজেন ছাড়ে। কোনো গাছ কিন্তু রাত্রিবেলা অক্সিজেন ছাড়ে না। বট গাছের নিচে রাত্রেবেলা ঘুমালে মানুষ মারা যায় না, অন্যান্য গাছের নিচে রাত্রেবেলা ঘুমালে মানুষ মারা যায়। কেন? তারা কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, বট গাছ অক্সিজেন ছাড়ে। আমরা কি করছি, মুরের বট গাছটাকে কেটে ফেলি। ওই গাছটা দেওয়াই ছিল বাঁচার জন্য। তা আমরা আমাদের পরিবেশের ঘাতক হয়ে গেছি। পরিবেশটাকে সুন্দর রাখতে গেলে প্রতিটা বাড়ির ছাদে অন্তত 5টা তুলসী, বাসক, পুনর্নবা, থানকুনি আর যে কোনো একটা ব্রাহ্মী, শতমূলী, এগুলো লাগানোর দরকার, প্রতিটা বাড়িতে দরকার। এইটা করতে পারলে আমরা পরিবেশকে হাই অক্সিজেনেটেড পরিবেশ তৈরি করতে পারবো, রোগগ্রস্ত হব না। এটা আমার অনুরোধ থাকবে সবার কাছে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান তথ্য আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। সময়ের দাবি মেনে আমাদের আজকের অনুষ্ঠান কিন্তু এখানেই শেষ করতে হবে। পরবর্তী নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরা পর্দায়। নমস্কার।